of Ajit Pawar's Deputy Chief Minister. He died today morning in a plane crash. I'm really shocked to see the news. There is no safety and security of the people of this country. Even the political leaders, I do not know what is the fate of the opposition political parties, but he was very much with the ruling party. দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে ঘটনা ঘটে গেছে 7:30 বা 7:40 তার উপরে বিভিন্ন মতামত বিভিন্ন রাজনৈতিক নেতারা দিয়েছেন, শোক প্রকাশ করেছেন ইত্যাদি। কিন্তু এটা তো বাস্তব যে হাই প্রোফাইল এক ভদ্রলোক, যিনি একেবারে বিজেপির জোট সঙ্গী, মানে এনডিএর জোট সঙ্গী অজিত পাওয়ার, তার হাজার গন্ডা হাজার হাজার কোটি টাকার স্ক্যাম স্ক্যান্ডাল প্রথমে বেরিয়েছিল, পরে তাকে ফ্রেশ ইত্যাদি করার পর তো নানান ঘটনা ঘটেছে, সেটা পরে বলছি। কিন্তু এই মৃত্যুটা হলো কি করে? এর আগে এয়ার ইন্ডিয়ার প্লেন ক্র্যাশটা হয়েছে কয়েক মাস আগে, বছর ঘোরেনি। এবং তারপরে আরো তো বিমান দুর্ঘটনা, যুদ্ধ টুদ্ধ খেলা করতে গিয়ে। এবং এই যে বিমানটি, এটি হচ্ছে কি লিয়ারজেট 45 ইন্টু আর এটার নাম, এটা ক্যানাডিয়ান ফ্লাইট। তো এইটা মানে পড়ে গেল কি করে বা ক্র্যাশ করলো কি করে, এটা কিন্তু অনেকগুলো ঘটনা আমরা জোগাড় করেছি। আপনাদেরকে বলি যে ন্যাশনাল মিডিয়া বা যাকে আপনারা গদি মিডিয়া বলেন দিল্লির, তারা যেটা দেখাচ্ছে সেটা মামুলি কথা, অর্থাৎ কিনা এই প্লেন ক্র্যাশ করেছে, পাইলটের দোষ। যত দোষ নন্দ ঘোষের মতন গতবারে এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু পরে দেখা গেছে এয়ার ইন্ডিয়ার মধ্যে হাজারটা গলত পর ফ্লাইট গুলো গন্ডগোল করেছে। এবং আপনাদেরকে বলি যে যখন এয়ার ইন্ডিয়ার ঘটনাটা তদন্ত করতে দেওয়া হয়েছে, তারপরে সেটা তো ধামাচাপা হয়ে গেছে। আমেরিকাতে যেহেতু বোয়িং মানে ফ্লাইট গুলো আমেরিকানরা বানায়, তাদের ওখানে কিন্তু একেবারে শোরগোল হয়ে গেছে যে কি করে ফ্লাইটটা ক্র্যাশ করলো, এবং এই ফ্লাইটের যে মেশিনারিজ তার মধ্যে গন্ডগোল ছিল, গন্ডগোল করে দেওয়া হয়েছিল ইত্যাদি ইত্যাদি নানাবিধ কথাবার্তা। তো আজকে এই যে ঘটনাটি ঘটলো এবং অজিত পাওয়ার, তার মৃত্যুর পেছনে একটা রহস্য, পাওয়ারলেস রহস্য যেটার নাম দিয়েছি, অ্যান্ড দ্যাট ইজ দ্য পাঞ্চ, টুডেস পাঞ্চ অফ প্রসূন। স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার দিন আমি সাধারণত আসি না, কিন্তু অনির্বাণ আমাকে বললেন যে, আমাদের যে ডিরেক্টর, যে যেহেতু তুমি এটা করো, তার কারণটা হচ্ছে যে তুমি এয়ারলাইন্সে একসময় চাকরি করেছো, তুমি অনেক বেশি ফেয়ারলি বলতে পারবে। এয়ার ইন্ডিয়ার সময় তুমি বলেছিলে। দেখুন, আপনাদের প্রথমেই জানাই যে আর 5 জন কি বলছে মিডিয়া ওয়ার্ল্ডে, স্পেশালিস্ট না, তাদের থেকে আমার দুর্ভাগ্য বলতে পারেন, সৌভাগ্য বলতে পারেন, কারণ একটা মৃত্যু নিয়ে যখন কথা বলছি, যে আমি বিমানবন্দরে দীর্ঘদিন চাকরি করেছি, বিদেশি বিমানের সংস্থায় কাজ করেছি। প্রথম প্রাইভেট এয়ারলাইন্স যেটা এসেছিল সিটলিং এয়ারওয়েজে, তার এয়ারপোর্ট ডিউটি অফিসার আমি ছিলাম। ফলে এই যে টোটাল ব্যাপারগুলো যে হয়, এই অ্যাক্সিডেন্টের কথা বলছি, সেটা কিসের পরে কি হয়, কিসের থেকে কি হয়, এই ব্যাপারগুলো আমি কিন্তু জানি। কারণ একটা বিমান ওড়ার আগে তার একটা ফ্লাইট প্ল্যান তৈরি হয়, এরকম একটা পেপার থাকে গভর্নমেন্টের। সে ফ্লাইট প্ল্যানের মধ্যে পুরো একে ঝোঁকে কত ফ্লাইট, কত প্যাসেঞ্জার, কত প্রেশার নিতে পারবে, এটা ইঞ্জিনিয়ারদের কাছ থেকে। অ্যান্ড এগেইন আনফর্চুনেটলি আমি সেটা পাশ করেছিলাম, মানে ইঞ্জিনিয়ারিং এর একটা পাশ রয়েছে মেকানিক্যালে, তো সেটার জন্য আমাকে সেই দায়িত্বটা পালন করতে হতো। ফলে প্রত্যেক দিন খুব চাপের মধ্যে এটি ফ্লাইট প্ল্যানটা কিন্তু আমাকে তৈরি করতে হতো, এবং করে সেটা এটিসি কে দিতে হতো, মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে দিতে হতো। এয়ার ট্রাফিক কন্ট্রোল এসে ছানবিন করতো, সাম টাইম অফ 90s আমি বলছি। এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু পাইলটকে বলে দিত এভরিথিংস ওকে, তখন কিন্তু ফ্লাইট টেক অফ করতো। এটা অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং এরকম একটা কথা ছিল। এবং এই যে ফ্লাইটটা, এটা যেটাকে বলা হচ্ছে যে লিয়ারজেট 45
ইন্টু আর এয়ারক্রাফট ভিটি ডিবিএল, এই যে ফ্লাইটটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত 28 জনের মতন লোক উঠতে পারবে এই ফ্লাইটটার মধ্যে। এটা জেট বিমান, খুব দ্রুতগতি বিমান, এবং এই ফ্লাইটটা 2600 মিটার ওপর দিয়ে যাচ্ছিল, মানে 2600 মিটার ওপর দিয়ে যাচ্ছিল, মানে 2 কিলোমিটারের ওপরে। এই ডিটেলটা আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য ডিটেল এভরিথিং। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, কোনো চ্যানেল দেখায়নি, যেটা আমরা কিন্তু দেখাচ্ছি। এই যে ডিটেলটা আপনারা দেখুন, যে গোল করে চিহ্নটা দেওয়া রয়েছে, এবং এই এয়ারক্রাফটের ব্যাপারটা, এটার রুটটা ছিল কিন্তু বম্বে টু বারামতি। মানে মহারাষ্ট্রে অনেকগুলো এয়ারপোর্ট রয়েছে, বারামতির লোক হচ্ছে গিয়ে অজিত পাওয়ার। তো তারপরে সেটা যখন ল্যান্ড করতে গেল তখন ক্র্যাশ করে গেল। এখন এখানে অনেকগুলো প্রশ্ন থাকতে পারে, যে প্রশ্নটা হচ্ছে যে প্লেনটা ক্র্যাশ করার আগে প্লেনটা দেখা হলো না কেন। কিন্তু তার আগে আপনাদেরকে একটা জিনিস বলি, যে এই বিজেপি সরকার আসার পর যাদের যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মধ্যে রয়েছে হরেন পান্ডিয়া, জাজ লোয়া, বিপিন রাওয়াত, বিজয় রূপানি, আজকের অজিত পাওয়ার। এগুলো কেন হয়েছে? কারণ এগুলো নিয়ে এই প্রশ্নটা হচ্ছে যে বিপিন রাওয়াতের মতন লোক মারা গেছে। ঘটনাচক্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সমস্ত মানুষগুলো যখন রাজনীতির সঙ্গে যুক্ত এবং কোনো না কোনো সময় বিজেপির সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, তখনই তাদেরকে চলে যেতে হয়েছে। মোস্ট আনফর্চুনেট। আমি বলছি না এটার সঙ্গে এটা যুক্ত, কিন্তু এটা কোইন্সিডেন্সিয়ালি হতে পারে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি দাবি করেছেন যে এটা তদন্ত হোক। তদন্ত করেই বা কি হবে? এয়ার ইন্ডিয়া তদন্ততেই বা কোথায় দাঁড়িয়েছে? এটার বিচারটা আপনারা করবেন। আপনাদেরকে ভারী সুন্দরভাবে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করি। দেখুন, এই ফ্লাইটটা যেটা, এই যে ছোট এয়ার জেট যেটা, এটা বম্বে থেকে যাচ্ছিল আপনার বারামতি। বারামতিটা হচ্ছে কি একবার টিপিক্যাল অজিত পাওয়ারের জায়গা। এই যে রুটটা দেখুন, বাহ, আজকে চমৎকার আমরা প্রত্যেকটা জিনিস দেখাতে পাচ্ছি। এই রুটটা কিন্তু ছিল অজিত পাওয়ারের, এবং সময় অ্যাপ্রক্সিমেটলি 45 থেকে 1 ঘন্টা, 45 মিনিট থেকে 1 ঘন্টা। এটা পুনা ছাড়িয়ে আরেকটু গেলে তবে এই বারামতিটা পড়ে, এবং বারামতি এয়ারপোর্টটা কিন্তু যথেষ্ট ভালো। আচ্ছা, ফ্লাইট যখন নামে, সেটা দিন হোক বা রাত হোক, এরা বলছে মেঘলা ছিল। আপনারা জানবেন যে ফ্লাইট যখন ল্যান্ড করে তখন একটা রুট থাকে, এরকম ধরনের একটা রাস্তার উপর, এটা এখানটা ফ্লাইটটা নেমে এই রাস্তাটার উপর দিয়ে যায়, আর এই দুটো দিকে আলো জ্বলে, এবং আলোটা দূর থেকে দেখলে সে আলোটাকে মানে দেখে বিমানটাকে নামে, এইভাবে নামে, এই নামছে, এই নেমে এইখানে ল্যান্ডিং করলো। ল্যান্ডিং করে সঙ্গে সঙ্গে প্রেসার দিয়ে সেটার স্পিডটাকে কমিয়ে ধীরে ধীরে টুকটুক টুকটুক করতে করতে এগোয়, ডিসেন্ডিং বলে এটা। তো ফলে সেই লাইট গুলো জ্বলছিল কিনা তার কোনো সদুত্তর পাওয়া যায়নি, যদি মেঘলা হয়ে থাকে। তারা দাবি করেছে মেঘলা ছিল। আচ্ছা, মেঘলা ছিল তো এটিসির দায়িত্ব কি? ডিজিসিএ এর তার উত্তর দিতে পারবেন। ডিজিসিএ হচ্ছে কি আমাদের একেবারে কর্তা ব্যক্তি, মানে ডিজিসিএ হচ্ছে বিমান সংস্থার মাথা, এবং ডিজিসিএ মানে ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, তার অপদার্থতা পরপর পরপর ধরা পড়ছে, এবং তারা কোনোটাই, এয়ার ইন্ডিয়া বলুন বা তারপরের ঘটনাগুলো বলুন, কোনোটাই সলভ করে উঠতে পারেনি। এবং এটিসিটা হচ্ছে কি এয়ার ট্রাফিক কন্ট্রোল। আমাদের এই কলকাতা বিমানবন্দরে একেবারে টপ ফ্লোরে থাকে এই এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি। সে এটিসির কাছে কিন্তু সিগন্যালিং থাকে। এখন তো কম্পিউটারাইজড হয়ে গেছে, আগে তো ওইরকম ছিল না। যাই হোক, সেটা মানে নিয়মটা কি আপনাদের বলে দিচ্ছি। একটা ফ্লাইট উঠছে, একটা শহর থেকে আরেকটা শহরে যাবে, টোটাল ফ্লাইটটাকে কন্ট্রোল করে এই যে এয়ার ট্রাফিক কন্ট্রোল। ইয়েস, এই যে ছবিগুলো পরপর আমরা দেখাতে পাচ্ছি, এই এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কিন্তু টোটাল পাইলটকে বলবে তুমি ডান দিকে যাও, বাঁ দিকে যাও, আরেকটু নামো, আরেকটু ওঠো। মানে পাইলট শুধুমাত্র স্টিয়ারিংটা ধরে নাড়াবে, আর তার কোনো ফাংশন নেই। টোটাল এয়ার ট্রাফিক কন্ট্রোল কিন্তু কন্ট্রোল করবে। এটার ভারী সুন্দর একটা উদাহরণ আপনাদের দিতে পারি। ধরুন, এখান থেকে আপনি দিল্লি যাচ্ছেন বা বম্বে যাচ্ছেন, তো আপনি অ্যাসেন্ডিং করলেন, মানে ফ্লাইট ওড়ালেন। ওড়ানোটা আপনাকে দমদম এয়ারপোর্ট থেকে কন্ট্রোল করতে থাকবে, ডান দিকে যাও, বাদিকে যাও, এবার যাও, এবং একটা সময় দমদম এয়ারপোর্টের লিঙ্কটা শেষ হয়ে যাবে। যেই শেষ হয়ে যাবে, অমনি বিহারের কোনো একটা এয়ারপোর্ট তাকে গ্রিপ করে নেবে সঙ্গে সঙ্গে।
আপনি বম্বেতে যদি যান, এখান থেকে আপনি উঠতে থাকছেন, যেই জামশেদপুর আসবে, কলকাতা কেটে যাবে, জামশেদপুর ধরে নেবে। জামশেদপুরে একটা এয়ার ট্রাফিক কন্ট্রোল রয়েছে। আচ্ছা, আপনি যখন জামশেদপুর শেষ হয়ে যাবে তখন রায়পুর সেটাকে ধরে নেবে। এইভাবে টুকটুক করতে তারপরে নাগপুর সেটাকে ধরবে। নাগপুর ধরার পর বারামতির উপর দিয়ে যখন বম্বের দিকে যাচ্ছে তখন বারামতি ধরবে, তারপরে বম্বেতে গিয়ে ল্যান্ডিং করবে। টোটাল ব্যাপারটা এটিসি সারা বিশ্বে সর্বত্র রয়েছে এবং এটিসি কিন্তু ফ্লাইট চালায় এবং টোটাল কন্ট্রোলিংটা হয় ইংরেজিতে। সেটা যদি স্প্যানিশ এয়ারলাইন্স হয় তাহলেও ইংরেজিতে কমিউনিকেট করবে এবং এটার পাইলটের সঙ্গে সমানে কথা হতে থাকে। এবার কথাটা হচ্ছে যে যেটা জানা যাচ্ছে যে এই ছোট ফ্লাইটটা জেট, এটা অনেক স্পিডি, এটা 2600 মিটার ওপর দিয়ে যাচ্ছিল এবং এটা যখন ল্যান্ড করতে যায় তখন সে দেখে যে সেখানে জায়গাটা ধোঁয়াশা হয়ে রয়েছে এবং মানে মেঘলা টাইপের হয়ে রয়েছে বা কুয়াশা থাকতে পারে, ওই জায়গাটা ঠান্ডা ছিল, লাইক দ্যাট, যেটা ডিমান্ড করে। এই যে আপনারা দেখছেন দুদিকে লাইট জ্বালানো রয়েছে, এই লাইটটা কি তারা দেখতে পাননি? তখন ক্যাপ্টেনের সঙ্গে, এবার আপনাদের বলি যে সেটার ক্যাপ্টেন ছিলেন সুমিত কাপুর, পাইলট ছিলেন, মেন পাইলট, এবং তার সঙ্গে সম্ভাবী পাঠক কিন্তু একজন মহিলা পাইলট, দুজনের পাশাপাশি, এবং ফ্লাইটটা কিন্তু শেষ মুহূর্তে চালাচ্ছিলেন সম্ভাবী পাঠক। এবং সম্ভাবী পাঠক অত্যন্ত এডুকেটেড, সে এই এয়ারলাইন্সের উপর, এই পাইলট কোর্সের উপর বিএসসি করে নিউজিল্যান্ডে গিয়ে পড়াশোনা করেছে এবং এতটাই কোয়ালিফাইড সে কিন্তু এটার ট্রেনারও বটে, মানে নতুন পাইলটদেরকে সে শেখায়। সুতরাং সে অজ্ঞ নয় এবং সুমিত কাপুরও কিন্তু যথেষ্ট ভালো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে তাদের সঙ্গে এটিসির যখন কথাবার্তা হচ্ছিল তখন প্রথম সেটা যখন ল্যান্ড করতে যায় তখন তারা এই ল্যান্ডিং রুটটা পায় না। তখন এটিসি কে বলে যে আমরা দেখতে পাচ্ছি না, টারম্যাকটা দেখতে পাচ্ছি না। তখন বলে যে না ঠিক আছে, আরেকবার তুমি ক্রস করো। সে টারম্যাকটা না দেখতে পেরে আবার সে উড়ে যায় ওপরে, উড়ে গিয়ে আবার ঘুরে নামতে থাকে। যখন দুটো ব্যাপার, যদি সত্যি কথাই সেখানে ধোঁয়াশা হয়ে থাকে, কারণ ফ্লাইটটা যখন নামছিল তখন কাঁপতে নামছিল, থর করে কাঁপতে ক্র্যাশ করেছে। তো এই কাঁপুনিটা যখন দেখছিল তখন এটিসির উচিত ছিল তাকে বলা যে তুমি এখানে ল্যান্ড করো না, আজকে এখানকার আবহাওয়া খারাপ। তাহলে সে কি করতে পারে? সে ব্যাক করে বম্বেতে চলে যেতে পারে বা পুনাতে গিয়ে ল্যান্ড করতে পারে, ওয়েদারটা আবার ঠিক হয়ে গেলে আবার ব্যাক করে বারামতিতে সে আসতে পারে। মানে একেবারে পুরো ব্যাপারটা বলছি যে সে উঠতে সে ল্যান্ড করতে পারছে না, তখন সে উড়ে যাবে। উড়ে যাওয়ার পর তখন এটিসি তাকে বলবে তুমি আজকে এখনই ল্যান্ড করো না, তুমি ঘন্টা 2 বা ঘন্টা 4 বাদে এসো, তখন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, তুমি পুনাতে গিয়ে ল্যান্ড করো। তখন পুনাতে গিয়ে সে ল্যান্ড করবে এবং পুনা থেকে পরে আবার স্টেডিলি আসবে। যে কোনো এয়ারপোর্ট বিশ্বের যে কোনো এয়ারলাইন্সকে অ্যালাউ করতে বাধ্য, এটা কিন্তু মানে আয়াটার নিয়ম। মানে পাকিস্তানের বিমানও যদি ভারতবর্ষের কোনো একটি প্রান্তে গিয়ে বিপাকে পড়ে তাকে কিন্তু স্পেস দিতেই হবে, যে কোনো জায়গায়। যে কোনো উত্তর কোরিয়ার বিমান যদি দক্ষিণ কোরিয়াতে ঢুকে বিপাকে পড়ে তাকেও কিন্তু স্পেস দিতে হবে, মানে এতদূর অব্দি বলছি। এবং রাশিয়ার বিমান যদি ইউক্রেনে গিয়ে আটকে যায়, ইউক্রেনও কিন্তু তাকে জায়গা দিতে বাধ্য। তো সুতরাং তারা কেন বলেনি যে এখানে গন্ডগোল হচ্ছে, আপনি আপাতত চলে যান এবং গিয়ে আপনি পুনাতে গিয়ে ল্যান্ড করুন বা বম্বেতে ব্যাক করে যান। মনে রাখতে হবে অজিত পাওয়ার কিন্তু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, আলতু ফালতু লোক তিনি নন। টোটাল 5 জন সেখানে ছিলেন এই বিমানে, অজিত পাওয়ার, তার সঙ্গী, 2 পাইলট এবং একজন এয়ার হোস্টেস। এই 5 জনের মৃত্যু হয়েছে, বিশালভাবে গুঁতো খেয়ে পড়েছে এবং বক্তব্য স্থানীয়দের যতটুকু সূত্র মারফত জানা যাচ্ছে যে বিভৎস ভালো বড় শব্দ হয়েছে এবং এখনো পর্যন্ত ব্ল্যাক বক্স খোলা হয়নি। সেটা খুললে কি জানা যাবে আপনি আমি কিছুতেই জানতে পারবো না, রহস্য থাকবে এবং স্পট ডেড হয়ে গেছে। তো অজিত পাওয়ারকে চেনা গেছে। দেখুন, সকালবেলা সমস্ত খবরওয়ালা গুলো গতকাল বলছিল যে অজিত পাওয়ারকে হসপিটালে নিয়ে, কি করে নিয়ে যাবে? অজিত পাওয়ার তো পুরো ছাই হয়ে গেছে, তার ঘড়িটা দেখে চেনা গেছে যে সেটা অজিত পাওয়ার। কি বোঝাতে চাইছে? এত ভুল খবর কেন দিচ্ছেন? খবরওয়ালারা খবরটা সঠিকভাবে দিন। তারা বলছে অজিত পাওয়ারকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আরে হসপিটাল কি স্ম্যাশ হয়ে গেছে, গুঁড়ো হয়ে গেছে? ফলে একটা ভুল তথ্য আমাদের সামনে বারবার করে তুলে ধরা হচ্ছে। কেন এটাকে গার্ড করা হচ্ছে? কি তার রহস্য? এবার রাজনীতির মধ্যে প্রবেশ করব, কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে রাজনৈতিক বাতাবরণ আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গে থাকুন। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি,
নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আবার আপনাদের বলি, এই এয়ারক্রাফটটার নাম হচ্ছে কি লিয়ার জেট 45x-R এবং ভিটি ডিবিএল। এই ফ্লাইটটাকে খুব ভালো করে দেখুন, এটা কিন্তু আমেরিকা তৈরি করে না, ফ্রান্স তৈরি করে না, এটা কিন্তু কানাডিয়ান এয়ারক্রাফট এবং ভারী সুন্দর, এবং অনেক নেতা টেতারা এই বিমানেই চড়ে। কিন্তু এই পার্টিকুলার লিয়ার জেটের ব্যাপারে কিন্তু একটা কমপ্লেন রয়েছে। 2023-এ এই বিমানটা একবার ক্র্যাশ করেছিল বম্বে এয়ারপোর্টে, কিন্তু তাতে কেউ মারা যায়নি, যে কোনো ক্রমে বিমানের ক্ষতি হয়েছে। তারপরে এই বিমানটাকে চালানো হচ্ছে। আচ্ছা, এই বিমানটা মালিক কারা? এদের হেডকোয়ার্টার অফিস হচ্ছে কি বসন্ত কুঞ্জ, মানে আপনার দিল্লির বসন্ত কুঞ্জ হচ্ছে কি ভারতবর্ষের সব থেকে সফিস্টিকেটেড বড় লোকদের জায়গা, বিখ্যাত লোকেরা সেখানে থাকেন। আর এটার মালিকানা রয়েছে বিজয় সুমার সিং, মানে বিএস সিং এবং রোহিত সিং। এরা হচ্ছে কি মালিক, দুজনই পাইলটের ট্রেনিং প্রাপ্ত, এরা চালায়। এরা বলেছে যে আমার তো ফ্লাইট ঠিক ছিল, বলেছে পাইলট যিনি চালাচ্ছেন বলে না, তাদের তো রেপুটেশন দারুণ ভালো। এবং এই যে যিনি ফ্লাইটটা চালাচ্ছেন শেষ মুহূর্তে, যার সঙ্গে কমিউনিকেট করা হচ্ছিল, এবং সেই মানে ভদ্রলোক, এই ভদ্রমহিলা সম্ভাবী পাঠক, তার সম্বন্ধে বলেছে হাইলি কোয়ালিফাইড, এবং সম্ভাবী পাঠকের উপর দায় চাপানোর একটা অপচেষ্টা চলছে। আসুন রাজনীতির কথাতে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছে এবং বিরোধীরা এটা নিয়ে যখন নড়াচড়া করছে, তখন কথাটা হচ্ছে যে কে এই অজিত পাওয়ার? তাকে চেনেন না বা তার সম্বন্ধে জানেন না এমন কিছু নেই। এই অজিত পাওয়ারের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকার স্ক্যাম ছিল। পারতপক্ষে তার সব থেকে বড় শত্রু ছিল বর্তমানের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, যিনি তাকে জেলে ঢোকাবেন বলে একদম ডিটারমাইন ছিলেন, এবং তিনি আজকে বলছেন যে আমি আমার বন্ধু হারিয়েছি ইত্যাদি ইত্যাদি। তো তাকে জেলে ঢোকানোর যখন প্রায় ঠিকঠাক, তখন তিনি হঠাৎ করে পাল্টি খেয়ে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করেন এবং দলটি ভেঙে দেয়। এবং এই দলটি ছিল এনসিপি ভেঙে 2023-এ এনসিপি অরিজিনালটা, যেটা ঘড়ি চিহ্ন, সেটা অজিত পাওয়ারের কাছেই থাকে এবং তিনি জয়েন করেন। এবং আপনারা তো জানেন যে তার সঙ্গে উদ্ধব ঠাকরের যে দল শিবসেনা, সেটাও ভেঙে যায়, এবং সেইভাবে তারা ভাঙাভাঙি করে তারা কিন্তু বিজেপিকে সাপোর্ট করে। এবং তারপরে দেখা যায় লোকসভায় জঘন্যতম তাদের রেজাল্ট হয়, কিন্তু বিধানসভায় তাদের দুর্দান্ত রেজাল্ট হয়। এইবারে অজিত পাওয়ার কিন্তু কয়েকদিন আগে থেকেই মুখ খুলেছিলেন। তিনি বলেছেন আমার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার স্ক্যান্ডাল, কোনোটাই প্রমাণ করা গেল না। আমি আপনাদেরকে বলছি রাক্ষসের মতন স্ক্যান্ডাল হয়েছে, এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে, রাক্ষসের মতন স্ক্যান্ডাল রয়েছে বিজেপির মধ্যে, কিছুদিন আগে বলেছে। এবং শুধু তাই নয়, তিনি বলেছেন যে আমাদেরকে ফাঁসানোর একটা অপচেষ্টা। তার কারণ কিছুদিন হলো অজিত পাওয়ার এবং তার কাকা শারদ পাওয়ারের মধ্যে অনেকটা মিলমিশ হয়ে গেছিল, হয়তো দুটো দল এক হয়ে যেত। এবং সম্প্রতি যে মহারাষ্ট্রে বিভিন্ন পুরসভা পৌরসভার ভোটগুলো হয়েছে, সেগুলো কিন্তু সবাই আলাদা আলাদা লড়েছে, এবং লড়ে কিছু কিছু জায়গাতে অজিত পাওয়ারের দল শারদ পাওয়ারের সঙ্গে হাত মিলিয়েছে, শিন্ডের দল উদ্ধব ঠাকরের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে সরিয়ে দিয়েছে, আউট করে দিয়েছে। ফলে একটা ভয়ঙ্কর ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে মহারাষ্ট্রে। এবং মহারাষ্ট্রে এই জোট সঙ্গীরা যদি বেরিয়ে যায়, তাহলে অন্তত আবার আরো 11-12টি আসন কমে যেতে পারে। তো এইটা কি একটা অন্যতম কারণ বলে অনেকেই সন্দেহ করছে। মুখ্যমন্ত্রী এটা বলেননি, সন্দেহ করছে। বলা হচ্ছে যে রহস্য, যখনই যে বেগরবাই করেছে তার মৃত্যু হচ্ছে, এটা তো কোনো কাজের কথা না। বিজয় রূপানীর সম্বন্ধে যেটা বলা হয়েছিল, যে বিজয় রূপানী একটা সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার সঙ্গে খুব খারাপ সম্পর্ক ছিল নরেন্দ্র মোদীর, ইত্যাদি ইত্যাদি কথাগুলো বাজারে চলেছে। সত্যি মিথ্যার ব্যাপার জানি না, যেগুলো চলেছে সেটাই বলছি।
এবার কথাটা হচ্ছে এই হাই প্রোফাইল ব্যক্তিত্ব তিনি যে ফ্লাইটটায় চড়েছেন সে ফ্লাইটটা দাবি করছেন মালিকরা, সিংরা দাবি করছে যে এটা ঠিক আছে, সেটা ঠিক ছিল তো? এবার আপনাদেরকে বলি এটিসি সেটাকে অ্যালাউ করেছে যখন, তখন ধরে নিতে হবে যে গভর্নমেন্টের দায়িত্বটা নিতে হবে, ডিজিসিএ কে দায়িত্বটা নিতে হবে, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনকে দায়িত্ব নিতে হবে, এটিসির দায়িত্ব নিতে হবে। তুমি ফ্লাইটটাকে ছাড়লে কেন, যে ফ্লাইটটা ক্র্যাশ করে গেল? এবং ওরা দাবি করছে যে তারা ঠিক যেখানে ল্যান্ডমার্কটা যেখানে রয়েছে, যেখানে টারম্যাকটা রয়েছে, টারম্যাকের সেই প্লেন ল্যান্ডিং এর জায়গায় ল্যান্ডিং প্লেসটার থেকে নাকি পাশের ঘাসের উপর মুখ তুবড়ে পড়েছে। কি করে পড়ে? যদি জায়গাটা বাতাবরণ আবহাওয়া খারাপ হয়ে থাকে তাহলে তোমাকে রুট চেঞ্জ করতে বললে না কেন? এরা বলছে প্লেনের মধ্যে কোনো গন্ডগোল ছিল না, আবার অনেকে বলছেন প্লেনের মধ্যে, অনেক পুরোনো দিনের পাইলটরা বলছে প্লেনের মধ্যেই গন্ডগোল ছিল। গন্ডগোলটা তাহলে তৈরি করলো, মানে ভয়ঙ্কর একটা ভয়াবহ অবস্থা। এবারে কি দাঁড়াতে পারে? দাঁড়াতে পারে এই যে এটা নিয়ে অনেকদিন ছানবিন হবে, তদন্ত হবে, ঘন্টা এয়ার ইন্ডিয়া থেকে কি আমরা জানতে পেরেছি, কিসের থেকে ক্র্যাশ হয়েছে আপনি জানেন? আপনারা জানেন? কেউ জানেন না। তো ফলে এটা ওই রহস্যের মধ্যেই থাকবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এরপরে কি হবে? এরপরে অজিত পাওয়ারের দলের লোকেরা কোন দিকে যাবে? ইতিমধ্যে কাকা ভাইপোর মধ্যে একটা মিলমিশ হচ্ছিল, হয় এন্টায়ার এনসিপির সমস্ত তারা আবার ফিরে যাবে শারদ পাওয়ারের দিকে, যে শারদ পাওয়ার বিজেপির বিরোধী, ফিরে যেতে পারে এমপি এমএলএ নিয়ে, তাহলে বিপাকে পড়বে কিন্তু বিজেপি, অথবা যারা সব ফ্লোটিং রয়েছে তাদের প্রত্যেককে পারচেস করে নিতে পারে বিজেপি, চলে এসো সব বিজেপিতে জয়েন করে যেতে পারে। এবং একই সাথে শিন্ডেও কিন্তু অনেকদিন ধরেই সুর মানে পাল্টাচ্ছিল, শিন্ডেও কিন্তু চলে যেতে পারে অজিত পাওয়ারের সঙ্গে, তাহলে মহারাষ্ট্রের গভর্নমেন্টটাই পড়ে যাবে, গভর্নমেন্টটা থাকবে না। ফলে কি চলছে দেশের মধ্যে আমরা জানি না, কিন্তু একের পর এক এই ঘটনা আমাদের কিন্তু সন্দেহের বাতাবরণ তৈরি করছে। এবং সন্দেহের বাতাবরণে আজকে এটা সলিউশন কিচ্ছু হবে না, আমি আপনাদের বলে দিচ্ছি। কিন্তু একটা দিন আসবে, সেদিনকে এয়ার ইন্ডিয়া রহস্যও বেরোবে, বিপিন রাওয়াতের মৃত্যুর রহস্যও বেরোবে, এবং তারপরে অজিত পাওয়ারেরও মৃত্যুর রহস্য বেরোবে। কারণ অজিত পাওয়ার কিন্তু যাওয়ার আগে বলেছিলেন যে তার কিছুই প্রমাণ করতে পারেনি বিজেপি, তিনি জয়েন করেছিলেন ইয়েতে, বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে গভর্নমেন্টে গিয়েছিলেন ঠিকই, তবে এই বিজেপির সম্বন্ধে তিনি বলেছেন, পরে তিনি বলেছেন যে আমি ক্ষেত্র বিশেষের লোকেদের ব্যাপারে বলে, রাক্ষসের মতন করাপ্টেড, গিলে খেতে চাইছে। সেটা কি ফাড়নবিশকে বলেছিলেন? যে ফাড়নবিশ যিনি মুখ্যমন্ত্রী, সে ফাড়নবিশ কিন্তু ভয়ঙ্কর রকম অ্যান্টি অজিত পাওয়ার, এবং অজিত পাওয়ারও কিন্তু ভয়ঙ্কর রকম অ্যান্টি ফাড়নবিশ। আমি বলতে পারতাম অন্যদিন হলে, তাহলে লড়াইটা জমে গেছে। এই বিজেপি সরকারের সঙ্গে যারা বেগরবাই করবে তাদের কি এটাই আলটিমেট? প্রশ্নটা থাকতে পারে যদি ঘটনা ঘটে থাকে, আর না হলে তদন্তটা হোক। তদন্তটা আপনারা কি চাইছেন? খোলাখুলি নিচে কমেন্ট বক্সে দিন এবং প্রত্যেকে শেয়ার করুন। আমরা রহস্য উন্মোচনের দিকে তাকিয়ে রইলাম, যদিও এটাই ফেরত আসবে। শেষ করছি, ভালো থাকুন, সাবধানে থাকুন।